এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সত্তর ভাগেরও বেশি নাগরিক ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেখতে চান, নতুন এক জরিপের তথ্য। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের অপারেশন সেন্টারে পরিণত হয়েছে সাইপ্রাস, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি, জানালেন মহাসচিব ফখরুল। এবং কণ্ঠভোটে লোকসভার স্পিকার হলেন এনডিএর ওম বিরলাই। তৃণমূল বলছে বুলডোজার চালিয়েছে বিজেপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ৭০ ভাগেরও বেশি ইরানি চান যে তাদের দেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক। নতুন এক জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ৬ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ নামে পরিচিত। কিন্তু ২০১৮ সালে ওবামার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন। ট্রাম্পের পর জো বাইডেন ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার কথা বললেও ক্ষমতা গ্রহণের ৪ বছর পরও তিনি এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি। পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও কোনো স্পষ্ট নীতি নেই এবং কোনো যৌক্তিক অবস্থানও নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সৈয়দ ইরাবানি বলেছেন, মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অর্থনৈতিক যুদ্ধের অংশ। আমেরিকা অন্যায়ভাবে ইরানের জনগণের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা হামলা চালাচ্ছে এবং আমরা আমাদের জনগণকে রক্ষার চেষ্টা করছি। এই অর্থনৈতিক যুদ্ধের ফলাফল নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতার মাধ্যমে নয়, বরং ইচ্ছা শক্তির দ্বারা নির্ধারিত হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে দাবি করেছে, শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের অংশ হিসেবে প্রায় ৫০টি সংস্থা ও ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক্স এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সমর্থিত এই নেটওয়ার্কটি ২০২০ সাল থেকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় অবৈধ প্রবেশাধিকার এবং শত শত কোটি ডলারের লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও বলেছে, সশস্ত্র বাহিনীর লজিস্টিক্স বিভাগ এবং আইআরজিসি ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল বিক্রির সাথে জড়িত। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সম্পূর্ণ ও নিঃস্বার্থভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি। আমির সাইদ ইরাবানি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে মার্কিন সেনারা আন-নুসরার মতো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি মার্কিন সেনারা সিরিয়ার জনগণের তেল এবং অন্যান্য সম্পদ লুট করছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন। মধ্যপ্রাচ্য ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে গতকাল আলোচনা হয়। ইরানের প্রতিনিধি বলেন, সিরিয়া থেকে সম্পূর্ণভাবে ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে। এ সময় সিরিয়ার সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে যে আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা জানান ইরানের প্রতিনিধি। গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বেরও কঠোর নিন্দা জানান ইরাবানি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় গণহত্যা ও বর্বর আগ্রাসন অব্যাহত রাখার ক্ষেত্রে সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভূমধ্যসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি ইহুদিবাদী ইসরায়েলের আঞ্চলিক হঠকারিতায় নিজেকে জড়িয়ে ফেলছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের হাবেরতুর্ক টেলিভিশন চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমরা প্রায় সময় গোয়েন্দা প্রতিবেদনে দেখছি যে দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন বাস্তবিক পক্ষে গাজায় অভিযান চালানোর একটি ঘাঁটি হিসেবে কাজ করছে। হাকান ফিদান বলেন, যখন আপনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অংশ হয়ে যাবেন, তখন সেই যুদ্ধের আগুন আপনাকেও তাড়া করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যেহেতু আমরা একই অঞ্চলে বসবাস করি, সেক্ষেত্রে এই যুদ্ধ আমাদেরকেও স্পর্শ করবে। এজন্য আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপ 1974 সাল থেকে উত্তর ও দক্ষিণ সাইপ্রাস নামে বিভক্ত। দক্ষিণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও তাকে স্বীকৃতি দেয় না তুরস্ক। শুধুমাত্র উত্তর সাইপ্রাসকে তুরস্ক স্বীকৃতি দেয়, যা কার্যত তুরস্কেরই অংশ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29 জুন বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ। 1 জুলাই সারা দেশের মহানগর এবং 3 জুলাই জেলা সদরে সমাবেশ হবে। মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। কণ্ঠভোটে লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন এনডিএর প্রার্থী ওম বিড়লাই। এ নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। আজ সকাল 11টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সংসদ সদস্য ওম বিড়লাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে লোকসভার সবার পক্ষ থেকে অভিনন্দন জানান। মোদী বলেন, আমরা আশা করছি আপনার অভিজ্ঞতার সাহায্যে আগামী 5 বছর আপনি আমাদের পথ দেখাবেন। এদিকে 18তম সংসদের স্পিকার নির্বাচনের পর সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বক্তব্য দেন। রাহুলের অভিযোগ, বিরোধীদের কণ্ঠ রোধ করে লোকসভার অধিবেশন চালানো অসাংবিধানিক কাজ। তবে সংসদের অধিবেশন চালানোর জন্য বিরোধীদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। অন্যদিকে স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূল নেতাদের অভিযোগ, স্পিকার নির্বাচনে প্রকৃতপক্ষে বুলডোজার চালিয়েছে বিজেপি। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বেআইনিভাবে স্পিকার নির্বাচন হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করেছে ভারত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং দখলদার সেনাদের বিমান হামলা ও গোলার আঘাতে প্রায় 38,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, তখন এই অস্ত্র রপ্তানির কথা ফাঁস হল। নয়াদিল্লি একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে এবং সংলাপকেই প্রাধান্য দিচ্ছে,
অন্যদিকে তারা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে। কাতার ভিত্তিক আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায় যে ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করছে। গত 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের ভিডিও প্রকাশ করে। এতে একটি লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এছাড়া এপ্রিল মাসের 2 তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র গোলাবারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়েমেনের হুতিদের হামলা এড়ানোর জন্য লোহিত সাগর দিয়ে না গিয়ে জাহাজটি আফ্রিকা ঘুরে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে। পথে স্পেনে যাত্রাবিরতি করার চেষ্টা করলে স্প্যানিশ সরকার তাতে রাজি হয়নি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ুব গ্যালান্টের সঙ্গে গতকাল পেন্টাগনে এক বৈঠকে একথা বলেন অস্টিন। তিনি বলেন, আরও উত্তেজনা বা সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য কূটনীতি হচ্ছে সবচেয়ে ভালো উপায়। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ আরেকটি আঞ্চলিক যুদ্ধ ডেকে আনতে পারে, যার পরিণতি হবে মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ভয়াবহ। লয়েড অস্টিন জানান, চলমান সংঘাতের কারণে লেবানন এবং ইসরায়েলের যে সমস্ত মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকে বসতবাড়িতে ফেরত আনার বিষয়ে জরুরি ভিত্তিতে আমেরিকা কূটনৈতিক তৎপরতা শুরু করছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। এছাড়া অবৈধ এই শক্তি গাজায় 8 মাসেরও বেশি সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে প্রায় 38,000 ফিলিস্তিনিকে শহীদ করেছে। এরপরও যুদ্ধ শুরুর বিষয়ে লেবানন উস্কানি দিচ্ছে বলে লয়েড অস্টিন দাবি করেন। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য জানান। তিনি বলেন, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালায়। জেনারেল সারি বলেন, দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন জেনারেল সারি। তিনি বলেন, ইয়েমেনের উপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা ওই হামলা চালিয়েছে। জেনারেল সারি আরও বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তাঁর প্রশাসন বিশ্বাস করে, গাজা যুদ্ধ থেকে পিছু হটলে তাদের পতন ঘটবে এবং খোদ ইসরায়েলের অস্তিত্বের সংকট আরও গভীর হবে। তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করেও নেতানিয়াহু তথা ইসরায়েলের শেষ রক্ষা হবে না। এ সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার প্রশাসন বিশ্বাস করে, গাজা যুদ্ধ থেকে পিছু হটলে তাদের পতন ঘটবে এবং খোদ ইসরায়েলের অস্তিত্বের সংকট আরো গভীর হবে। একথা বলেছেন পশ্চিম এশিয়া বিষয়ক ইরানি বিশ্লেষক আসগার জারি। তার মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ হয়েছে তা নেতানিয়াহু ও তার সাঙ্গপাঙ্গদের জন্য একটা খারাপ ইঙ্গিত। এর মধ্য দিয়ে গাজা ইস্যুতে দখলদার ইসরায়েলের পরাজয় সুস্পষ্ট হয়ে গেছে।
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর ৮ মাস পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় সংঘাত বন্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের পক্ষে 14টি ভোট পড়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগ সহ সাম্প্রতিক কিছু ঘটনার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব দখলদার ইসরায়েলের পরাজয়কে স্বীকৃতি দেওয়ার শামিল। ইরানি বিশ্লেষক আজগার জারি মনে করেন, নেতানিয়াহু তার সহযোগীদের ধারণা গাজা যুদ্ধে এখন তাদের টিকে থাকার সময়টাকে লম্বা করতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগের কথা উল্লেখ করে এই বিশ্লেষক বলেন, ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা হামাসের মোকাবেলায় ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী বলে মনে করেন। গাজা যুদ্ধ শুরুর পর প্রায় 9 মাস অতিবাহিত হলেও ইসরায়েল মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। আকাশ ও স্থলপথে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের প্রায় 9 মাসের আগ্রাসন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে তো পরাজিত করতে পারেনি, উল্টো তেল আবিবকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে পর্যন্ত ইসরায়েল এই উপত্যকার 80% মানুষকে বাস্তুচ্যুত, 37,000-এর বেশি মানুষকে শহীদ এবং গাজার উপর 70,000 টনের বেশি বোমা নিক্ষেপ করেছে। এই আগ্রাসনে গাজার অর্ধেকের বেশি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গাজাবাসী খাদ্য, পানি ও জ্বালানির চরম সংকটে পড়েছে এবং উপত্যকার 23 লাখ অধিবাসী দুর্ভিক্ষের মুখে রয়েছে। কিন্তু এত সব সত্ত্বেও হামাস দুর্বল হয়নি। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে, গাজার উপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ সত্ত্বেও হামাসের শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে হামাসের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে একটি বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বহু ফিলিস্তিনির শাহাদাত সত্ত্বেও গাজার বিস্তীর্ণ অঞ্চলের উপর, বিশেষ করে যেসব এলাকায় বেসামরিক নাগরিকেরা আশ্রয় নিয়েছেন, সেসব এলাকার উপর হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া এই সংগঠনের প্রতি গাজাবাসীর অভূতপূর্ব সমর্থন রয়েছে। আর এই সমর্থনের কারণে গাজার যে কোনো অঞ্চল থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তা হামাসের নিয়ন্ত্রণে চলে আসছে। খোদ ইসরায়েলের সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, উত্তর গাজায় হামাসের উপস্থিতি বেড়েছে। সাধারণত একটি দেশের সামরিক শক্তি বলতে যা বোঝায়, হামাসের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। হামাসের কোনো রাষ্ট্রীয় কাঠামো নেই, বরং এটি সম্পূর্ণ বেসরকারি একটি সংগঠন। হামাস সহ এ ধরনের অন্যান্য বেসরকারি প্রতিরোধ সংগঠনের প্রধান শক্তি হচ্ছে জনগণের মধ্যে তাদের সমর্থন ও যোদ্ধা ভর্তি করার ক্ষমতা। এ ধরনের সংগঠনের প্রধান শক্তিই হচ্ছে তাদের যোদ্ধার সংখ্যা। আর এই যোদ্ধা ভর্তি করার বিষয়টি শুধুমাত্র তাদের জনপ্রিয়তার উপর নির্ভরশীল। গাজাবাসীর অন্তরে হামাস স্থান করে নিতে পেরেছে বলে তাদের যোদ্ধার অভাব হচ্ছে না এবং এ কারণে হামাসকে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন, তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।